আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। তো গল্প শুরু করা যাক। বাবা বলল, আবির তোর কাছে বিয়ের ব্যাপারে আমি বলিনি, কারণ আমি জানি তুই তোর বাবার সিদ্ধান্তে খিলাপ করবি না। আমার এতটুকু বিশ্বাস ছিল, তাই আমি আমার বৌমা নিজে ঠিক করলাম। কিন্তু তোর কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম। তোকে আমি এই বিয়ে করতে জোর করব না। তুই যদি তোর বাবা মার, তোর পরিবারের সম্মানের কথা চিন্তা না করিস, তাহলে তুই চাইলে বিয়ে নাও করতে পারিস। এতে আমার কোনো সমস্যা নাই, সব তোর উপর নির্ভর করবে। এই বলে বাবা চলে গেল। আর আমি তো বাবার কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে গেলাম। বাবা এটা কি বলে গেল? বাবার সিদ্ধান্ত নিতে বলল নাকি তার সিদ্ধান্ত মেনে নিতে বলল? আমার মাথায় কিছু ঢুকছে না, চোখ দিয়ে পানি বের হচ্ছে আমার। কখনো কাউকে ভালোবাসিনি, তবে যাকে ভালোবেসেছিলাম তাকে নাকি আজ পরিবারের সম্মানের জন্য ছাড়তে হচ্ছে। আমি তো কখনো এমনটা চাইনি, আমার সাথে এমনটা হবে এটা আমি কখনো ভাবিনি। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছে স্টেজে গিয়ে চুপচাপ বসে রইলাম। চোখের কোণে মেঘ জমে আছে, তবে পরিস্থিতির জন্য চোখে বৃষ্টি হচ্ছে না। সবাই কত খুশি বিয়ে উপলক্ষে, কিন্তু যার বিয়ে হবে সে নিজেই খুশি না, এটাই বাস্তব। এইভাবে হাজারো ভালোবাসা বিসর্জন হয়ে যায় পরিবারের চাপে পড়ে। একমাত্র পরিবারের কথা ভেবে দুইটা মন আলাদা হয়ে যায়। সব দুঃখ কষ্ট নিজের মনের মাঝে চেপে পরিবারে হাসি ফোটাতে অনেকে নিজের স্বপ্ন নিজেরা ইচ্ছাতেই এইভাবে পরিত্যাগ করে। এইভাবে নিজের সব অনুভূতি চাপা কষ্ট নিজের বুকের মাঝে লুকিয়ে রেখে দিলাম। তারপর সব নিয়মকানুন শেষ করে বিয়েটা সম্পূর্ণ হলো। এইবার পালা বিদায় দেওয়ার সময়। আমি আমার বিয়ে করা বউকে এক পাশে দাঁড়িয়ে আছি, আর এক পাশে দাঁড়িয়ে আছে ভাইয়া আর ভাবি দুজনে একসাথে তার শ্বশুর শাশুড়িকে সালাম করতে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তারপর ভাইয়া তার শ্বশুর শাশুড়িকে সামনে গিয়ে দুজনে একসাথে হাঁটু গেড়ে বসে কমিশনার স্যার হঠাৎ করে নিচে পড়ে গেল। এতে উপস্থিতি থাকা সবাই অবাক হয়ে গেল। আর এদিকে নুসরাত ভাবি বাবা বলে চিৎকার দিয়ে তার বাবাকে ধরতে গেল। আর ভাইয়াও সাথে সাথে কমিশনার স্যারের মাথা ধরে বসতে যাবে। তখনই ভাইয়ার হাতে কেমন জানি ভেজা ভেজা লাগলো। তাই ভাইয়া মাথা থেকে হাত ছড়িয়ে চোখের সামনে আনতে ভাইয়া ভয়ে পিছনে চলে গেল। হাসি খুশি থাকা পুরো বিয়ে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতে পারেনি এমন একটা ঘটনা ঘটবে। ভাবি ও তার মা রক্ত দেখে হাওমাও করে স্যারকে ধরে কান্না করতে লাগলো। তখনই আমার পাশ থেকে মেয়েটা গিয়ে, মানে আমার বউ গিয়ে ভাবিকে তার মাকে সান্ত্বনা দিতে লাগলো। এই দেখে ভাইয়ের হাতে রক্ত দেখে আমি ভাইয়ের কাছে চলে গেলাম। ভাইয়া কি হয়েছে? আঙ্কেল কি হয়েছে? আর তোমার হাতে রক্ত কেন? তখন আব্বু বলে উঠলো, আরে এখন কথা বলার সময় নেই, তাকে জিজ্ঞাসা করার সময় নেই। আবির তুই পানি নিয়ে বিয়াইকে জাগানোর চেষ্টা কর। আর মনে হয় নিচে পড়ে যাওয়াতে মাথা ফেটে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি আমি। এটা বলে আব্বু ফোন দিয়ে কল দিল। আর আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে দেখি ভাইয়া এখনো এক দৃষ্টিতে আঙ্কেলের দিকে তাকিয়ে আছে। কেমন জানি একদম পাথর হয়ে আছে ভাইয়া। আমি সেই দিকে খেয়াল না দিয়ে পানি নিয়ে আঙ্কেলকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু আঙ্কেলের জ্ঞান ফেরার নাম নেই। তখনই দেখি ভাইয়া পড়া থেকে উঠে ভাবিকে জোরে ধরে শান্তি নিতে লাগলো। আর ভাবি বলল, বাবা ও বাবা উঠো না বাবা, দেখো তোমার মেয়ে কোথাও যাচ্ছে না, আমি তোমার কাছে থাকবো, প্লিজ বাবা উঠো। এইভাবে আমার উপর রাগ করে থাকতে পারো না তুমি। আর ভাবির মাও বলল, ওগো কি হয়েছে তোমার? এই উঠো না প্লিজ, এখন এইভাবে থেকো না। আমি যে তোমার চুপ থাকা মানতে পারছি না। এইদিকে ক্রমাগত রক্ত ধরা যাচ্ছে। হঠাৎ করে আমি কিছু একটা মনে করে আঙ্কেলের শ্বাস চেক করে দেখি শ্বাস আর চলছে না। এমন একটা দিনে এমন কিছু হবে এটা কেউ ভাবতে পারেনি। আমি এখন শুধু ভাবছি তারা জানে না স্যার অজ্ঞান, এতে কান্না। আর যদি জানে মারা গিয়েছে, এই কথা ভাবতে আমার পুরো শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি বা কেমনি বলবো আঙ্কেল আর এই পৃথিবীতে নেই? ভাবি ও তার মা কান্না করছে, আর ভাইয়া তো ভাবিকে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া হয়তো জানতে পেরে গিয়েছে তার শ্বশুর হয়তো আর নেই। এইসব চুপচাপ হয়ে এক মনে ভাবছি। তখনই আব্বু বলে উঠলো, বাবা সবাই ধর, অ্যাম্বুলেন্স এসেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবার এমন কথা শুনে আমি বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাবা আঙ্কেল। তারপর মাথা নাড়িয়ে নেই বললাম। আমার ইশারা শুনে যেন সবাই চুপ হয়ে গেল, হয়তো বুঝতে পেরে গিয়েছে আমি কি বললাম। তাড়াতাড়ি করে বাবা আঙ্কেলের কাছে গিয়ে শ্বাস চেক করতে পিছনে সরে গেল। আর এটা দেখে ভাবি ও তার মা এবং কি তাদের অনেক রিলেটিভ কান্না করতে লাগলো। পরিস্থিতি এখন অনেকটা খারাপের দিকে চলে যাচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেনি বিয়ে বাড়িতে মুহূর্তে মৃত্যুর বাড়িতে পরিণত হবে। এদিকে আমার এইবার সন্দেহ হলো সামান্য মাথা ফেটে যাওয়াতে মৃত্যু এত রক্ত ঝরবে কেন। তাই আমি আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলকে উল্টোভাবে হতভম্ব হতে দেখলাম। এটা কি করে সম্ভব? আঙ্কেলের মাথায় গুলি কিভাবে লাগলো? গুলি চালারও তো আওয়াজ শুনলাম না। এই জীবনে যে কার কখন শেষ হয়ে যাবে সেটা কেউ জানে না। কেউ ভাবতে পারেনি স্যারের মৃত্যু এইভাবে
কিভাবে হবে এইসব ভাবছি, তখনই কতগুলো পুলিশ এসে স্যারের লাশটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে লাগলো। এতে ভাবি ও তার আম্মু অনেক বাধা দিতে লাগলেন, কিন্তু তাদের আর কিছু করার নেই, তাদের মেনে নিতে হবে স্যার যে আর এই পৃথিবীতে নেই। হঠাৎ করে কেউ কিছু বোঝার আগে ভাবি ও তার আম্মু অজ্ঞান হয়ে গেল। সবাই তাড়াতাড়ি করে ধরে একটা জায়গায় বসিয়ে ভাবি ও তার আম্মুকে জ্ঞান ফেরাতে লাগলো। ভাবির আম্মুর জ্ঞান ফিরতে কিছুটা স্বাভাবিক হলেও ভাবি স্বাভাবিক হতে পারেনি, তিনি পাগলের মতো করতে লাগলো। কেউ ভাবিকে সামলাতে পারছে না। তারপর ভাইয়া গিয়ে ভাবিকে ধরতে, ভাবি এক ঝটকাতে ভাইয়ের হাত সরিয়ে দিয়ে বলল, তুই আমাকে ধরবি না, তোর জন্য এসব হয়েছে, সব তোদের ওই পোশাকের জন্য হয়েছে। আজ তোদের পোশাকের কারণে আমি আমার বাবাকে মরতে দেখেছি, যেই দিন তোর পোশাক ফেলতে পারবি সেই দিন আমার সামনে আসবি, তা নয়তো না। ভাইয়া বলল, নুসরাত পাগলামি করে না, শান্ত হও। দেখো ভাবি বলল, আমি পাগলামি করছি না, তুই আমার সামনে থেকে যা, তা না হলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। এটা বলে ভাবি কান্না করতে লাগলো। আমি পরিস্থিতি বুঝতে পারছি, এখানে সবাই সামলানো এত সোজা নয়, কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না, কে বাবা কার মারলো স্যারকে সেটা বুঝতে পারছি না। আর কিছু চিন্তা না করে আব্বুকে বললাম, বাবা সবাইকে নিয়ে বাড়িতে চলে যেতে। আব্বু বলল, না আমি তোদের ছাড়া যাব না। আমি বললাম, আব্বু এটা বাসা না যে এমনটা বলবা, এটা একটা সেন্টার, এখানে এমনি বেশিক্ষণ থাকা যাবে না, যাও সবাইকে নিয়ে যাও। আব্বু আমার কথা শুনে সবাইকে বাসায় নিয়ে যেতে লাগলো। আম্মু, ভাবি, আন্টি, আমার বিয়ে করা স্ত্রী সহ আরও অনেকেই। এইদিকে আমি ভাবির এমন আচরণ দেখে ভাবলাম ভাইয়া আর কিছুক্ষণ থাকলে সমস্যা আরও বাড়বে, তাই ভাইয়াকে সেখান থেকে টেনে নিয়ে আসলাম আর এক জায়গায় বসিয়ে দিলাম। সাথে সাথে ভাইয়া আমাকে জোরে জোরে কান্না করে দিল। আমি এখন ভাইয়াকে কি বলে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। ভাইয়া বলল, আবির এটা কি হলো, এটা তো হতে বা দেখতে চাইনি, স্যার এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। আবির জানি স্যার আমাকে কত ভালোবাসতো, অফিসে নিজের ছেলের মতো গাইড করতো, আমার বিশ্বাস হচ্ছে না স্যারকে এইভাবে কেউ মারে ফেলতে পারে। আমি বললাম, কি আর করবি ভাই, যেটা হওয়া সেটা হয়েছে, কিন্তু একটা কথা মাথায় আসে না, বলে চালালো, বাট আর শুনলাম না যে। ভাইয়া বলো, আরে সাইলেন্সার লাগানো ছিল তাই হয়তো, কিন্তু আমি মাগার শালার বেটাকে ছাড়বো না যে হালার পোত আমার স্যারকে মারছে। ভাইয়া মাথা ঠান্ডা কর আর এখন বাসায় চল, এখানে থাকলে তোরও বিপদ হতে পারে। এটা বলে ভাইয়া সহ আমার বন্ধুরা একসাথে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মাঝ পথে আসতে ভাইয়ার ফোনটা বেজে উঠলো। ভাইয়া ফোন বের করে ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। তখন আমি বললাম, ভাইয়া লাউড স্পিকার দাও। এটা বলতে ভাইয়া ফোন রিসিভ করতে অপাশ থেকে কেউ একজন বলে উঠলো, কিরে রফিক, বিয়ের উপহার কেমন দিলাম? ইস, বেচারা ভাবতে পারেনি কমিশনার স্যার এভাবে টপকে যাবে। রফিক বলল, কে তুই কি চাস? লোকটি বলল, আমি কি চাই বা না চাই ওটা তোর কিছু বলতে হবে না, তবে এটা শুনে রাখ, এটা মাত্র শুরু, পিকচার আর বাকি হ্যাঁ। এই বলে ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম, কে আমাদের এত বড় শত্রু, কে হতে পারে আঙ্কেলের খুনি। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আর একটা শখ খেলাম। আজকের দিনটা এমনিতেই খারাপ যাচ্ছে, তার মধ্যে আবার এমনটা দেখবো কখনো ভাবতে পারিনি। আমি আর ভাইয়া বাসায় ঢুকতে দেখি তানিয়া ও ভাবি আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। এটা দেখে আমি মুখের পাশে হারিয়ে ফেলেছি, তার কারণ এটা আমি কিভাবে তানিয়ার সামনে যাব এসব ভাবছিলাম। তখনই ভাইয়া ধাক্কা দিয়ে বলল, কিরে বাসায় ঢোক, বাইরে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি ভাইয়া ধাক্কা খেয়ে ভাবনা থেকে বের হয়ে আমতা আমতা করে বললাম, কই কিছু না, চলো ভিতরে যাই। এটা বলে আমি নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে রুমে এসে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হতে হতে এখন নানা চিন্তা হতে লাগলো, আঙ্কেলকে কে মারলো, আবার ভাইয়াকে ধমক দেওয়া লোকটি বা কে, আবার আমার পরিবারে কারো ক্ষতি হবে না তো? না 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 না, এটা আমি থাকতে কিছুতেই হতে দেব না। এটা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। আমার ফোনটা হাতে নিয়ে একজনকে কল দিয়ে বললাম, শোন, সিকিউরিটি আরো বাড়া, আমার পরিবারের উপর যেন একটা আঁচড় না লাগে, আর যদি কিছু হয় তাহলে তোরা একটু বাঁচতে পারবি না। ওকে ভাই, আমি বললাম, আর হ্যাঁ তাড়াতাড়ি খোঁজ লাগা কে আঙ্কেলকে মারছে। ওকে ভাই। তারপর ফোন কেটে দিয়ে মোবাইল বিছানায় রেখে বের হতে যাব, তখনই আমি থমকে গেলাম আর একটু ভয় পেয়ে গেলাম। তানিয়া আবার আমার কথাগুলো শুনতে পায়নি তো? যদি শুনতে পায় তাহলে তো। এসব ভাবতে ভাবতে তানিয়া রুমে ঢুকে আমাকে বলছে। তানিয়া বলল, কার সাথে কথা বলছিলে? এই প্রশ্ন করাতে আমি একটু ভয় নিয়ে বললাম, কই তেমন কারোর সাথে না, এমনি বন্ধু একটার সাথে। তানিয়া বলল, ও তা এমন মাথা নিচু করে আছো যে? আমি বললাম, এমনি, তা কিছু বলা থাকলে বলেন। তানিয়া বলল, ও হে ভাইয়া আপনাকে দেখছে, কি যেন বলবে। আমি বললাম, যাচ্ছি, আর ভাবিরও আন্টির খেয়াল রাখবেন। এটা বলে রুম থেকে বের হতে লাগলাম। ভাগ্যিস তানিয়া কিছু শুনেনি, কিন্তু বাড়িতে সবাইকে দেখলাম, আমার বিয়ে করা বউ কোথায় তাকে দেখছি না, আমার রুমেও তো দেখলাম না, আর দূর মনে হয় অন্য রুমে আছে। এসব ভাবতে ভাবতে আমি ভাইয়ার রুমে চলে গেলাম। এদিকে তানিয়া আবার যাওয়ার দিকে তাকিয়ে ভাবাচ্ছে, আবির কিছু একটা আমার থেকে লুকাচ্ছে, কি কথা সে আড়াল করছে আমার থেকে, আমাকে জানতে হবে। এই বলে তানিয়া নিচে চলে গেল। এইদিকে আমি ভাইয়ার রুমে আসতে ভাইয়াকে দেখছি পুলিশে জামা পড়ছে। আমি বললাম, ভাইয়া এটা পড়তেছো যে? ভাইয়া বললো, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। আমি বললো, ও কিন্তু ভাইয়া এখন না গেলে নয়। ভাইয়া
ভাইয়া বলল, দেখ চাকিটা এমন, আমাকে এখন যেতে হবে, হয়তো আসতে পারবো না, একেবারে লাশ নিয়ে আসবো। আর তুই একটু এই দিকটা খেয়াল রাখিস, কোনো বিপদ হলে আমাকে জানাবি। আমি বললাম ওকে ভাইয়া, আর সাবধানে যেও। ভাইয়াও ওকে বললো। আমরা দুজন নিচে নামলাম। এদিকে ভাবি কেমন যেন একদিনে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি আজব দুনিয়া, নতুন জীবন শুরু করতে না করতে বাবা হারানোর সুখ সহ্য করতে হচ্ছে। ভাবিকে দেখে মনে হচ্ছে তার চোখের পানি আর নেই, সব শেষ হয়ে গিয়েছে। ভাবির অবস্থা দেখে ভাইয়া ভাবির দিকে যেতে লাগলো। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।